আচ্ছা, পূর্বঘাটের দুর্গম পাহাড়ের কথা ভাবুন তো। সেখানে এমন কিছু মানুষ বাস করত যাদের ভাগ্য যেন গাঁজার সঙ্গে আষ্টে পিষ্টে বাঁধা ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা শুধু গাঁজা বয়ে বেড়াত। এই গল্পটা তাদেরই মধ্যে থেকে উঠে আসা দুজনের, শিলাবতী আর দেশি রাজু। শ্রমিক হিসেবে জীবন শুরু করে তারা এক বিশাল অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিল। কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল নিজেদের পুরো সম্প্রদায়কে দারিদ্র্যের সে অভিশাপ থেকে বের করে আনা। এই একটা কথাই, বুঝলেন, ঘাটি সম্প্রদায়ের পুরো জীবনটাকে যেন একবারে তুলে ধরে। তারাই ছিল এই গাঁজা ব্যবসার আসল কারিগর, কিন্তু লাভের বিন্দুমাত্র তাদের হাতে আসতো না। তাদের নসিবে ছিল শুধু পূর্বঘাটের খতরনাক পথ দিয়ে গাঁজার বোঝা বয়ে নিয়ে যাওয়া আর মহাজনের ঋণের জালে আটকে থাকা। তো চলুন প্রথমে একটু পেছনে ফিরে যাই, দেখি ঠিক কোন পরিস্থিতি তাদের ঠেলে দিয়েছিল এমন একটা পথে যেখানে অপরাধ আর মুক্তি দুটো যেন হাত ধরাধরি করে চলছিল। মানে ভাবা যায়, এই ঘাটিরাই ছিল পুরো গাঞ্জা ব্যবসার মেরুদণ্ড। কিন্তু মজার ব্যাপার হলো, এই ব্যবসার সব ঝুঁকি ছিল তাদের, আর সব মুনাফা চলে যেত অন্যদের পকেটে। বছরের পর বছর ধরে এই শোষণটাই তাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল। এই অন্ধকারের মধ্যেও একজন ছিল যে এই চক্রটা ভাঙতে চেয়েছিল, দেশি রাজু। গাঁজার কারণেই বাবাকে হারিয়ে সে মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিল এই বিশ্বের ব্যবসা সে আর কখনো করবে না। ভেবেছিল হয়তো একটা সাধারণ জীবনই তাকে মুক্তি দেবে। কিন্তু ভাগ্য যাকে বলে তাকে আবার সেই পথেই ফিরিয়ে আনল। যখন দেশি রাজু দেখল যে তার চোখের সামনে আর একটা পরিবার একই কারণে শেষ হয়ে যাচ্ছে, সে বুঝতে পারল পালিয়ে যাওয়াটা কোনো সমাধান হতে পারে না। সিস্টেমের শিকার হয়ে থাকার চেয়ে এবার সে সিস্টেমটাকেই বদলে ফেলার সিদ্ধান্ত নিল। তবে এবার আর শ্রমিক হিসেবে নয়, নেতা হিসেবে। আর ঠিক এইখান থেকেই শুরু হলো তাদের আসল খেলা। দেশি রাজু আর শিলাবতী মিলে শুধু এই ব্যবসায় ফিরে আসলো না, তারা পুরো খেলার নিয়মই পাল্টে দিল। তারা এমন একটা জিনিস বের করল যেটা ছিল একটা মাস্টার স্ট্রোক, গাঁজার তরল নির্যাস বা আর্ক। এর ফলে কি হলো, এই তরল পরিবহন করা অনেক সহজ হয়ে গেল, আর পুলিশের হাতে ধরা পড়ার ঝুঁকিও গেল কমে। শ্রমিক থেকে ব্যবসায়ী হওয়ার পথে এটাই ছিল তাদের প্রথম বড় লাফ। আর এর ফল অবিশ্বাস্য। মাত্র ৩ বছরের মাথায় কোনো বড় মাফিয়ার সাহায্য ছাড়াই তারা প্রায় ১৪০ কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়ে ফেলল। এটা কিন্তু শুধু টাকার অঙ্ক ছিল না, এটা ছিল ক্ষমতার কেন্দ্রে বসে থাকা ডনদের প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ। এবার তারা আর লুকিয়ে থাকল না, একেবারে বাঘের গুহায় গিয়ে হানা দিল। সরাসরি এলাকার ডন নাইডু ভাইদের সামনে গিয়ে দাঁড়ালো। তাদের দাবি ছিল একটাই এবং খুব পরিষ্কার, ঘাটিরা আর সস্তা শ্রমিক হয়ে থাকবে না, তারা হবে ব্যবসার সমান অংশীদার। এই একটা কথাই পুরো অঞ্চলের ড্রাগ ট্রেডের ক্ষমতার সমীকরণকে একদম নাড়িয়ে দিয়েছিল। কিন্তু তাদের এই সাফল্য একটা অদ্ভুত, বলা যায় একটা নৈতিক সংকট তৈরি করল। একদিকে তারা ছিল আইন ভঙ্গকারী, ভয়ঙ্কর অপরাধী, আর অন্যদিকে তারাই ছিল নিজেদের সম্প্রদায়ের ত্রাণকর্তা। এই বৈপরীত্যটাই তাদের গল্পের আসল জায়গা। তদন্তে যখন সব বেরিয়ে এলো, তখন সবাই অবাক। একদিকে তারা অবৈধ মাদক তৈরি করছে, চোরাচালান করছে, আর অন্যদিকে সেই ব্যবসা থেকে আয় করা প্রত্যেকটা টাকা তারা ঢালছে নিজেদের সম্প্রদায়ের জন্য। স্কুল বানাচ্ছে, হাসপাতাল তৈরি করছে, মানে যে বিষ তারা বিক্রি করছিল, সেই বিষের টাকা দিয়েই তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমৃত কেনার চেষ্টা করছিল। দেশি রাজুর স্বপ্নটা ছিল একেবারে পরিষ্কার। সে জানত পথটা হয়তো ভুল, কিন্তু তার কাছে এই ভুল পথটাই ছিল তার সম্প্রদায়কে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার একমাত্র উপায়। সে এমন একটা ভবিষ্যৎ গড়তে চেয়েছিল যেখানে ঘাটিদের পরের প্রজন্মকে আর গাঁজার বোঝা বইতে হবে না। কিন্তু ক্ষমতার এই খেলা তো এত সহজ না, তাই না? যখন আপনি এস্টাবলিশড সিস্টেমকে চ্যালেঞ্জ করবেন, তার জবাব তো আসবেই, আর সেই জবাবটা হয় রক্ত দিয়ে। একটা ভয়াবহ অনিবার্য যুদ্ধের জন্য মঞ্চ তৈরি হচ্ছিল, আর সেই দামটা দেশি রাজুকে নিজের জীবন দিয়ে মিটাতে হলো। ঠিক তার বিয়ের দিন শত্রুরা তাকে অতর্কিতে হামলা করে মেরে ফেলল। একটা স্বপ্ন, একটা পার্টনারশিপ, সব কিছু এক মুহূর্তের মধ্যে যেন ভেঙে চুরমার হয়ে গেল। দেশি রাজুর মৃত্যু
শিলাবতীর ভেতর থেকে সব ভালো কিছু যেন নিংড়ে বের করে নিল। সম্প্রদায়ের উন্নতির স্বপ্নটা হারিয়ে গিয়ে তার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ালো প্রতিশোধ। যে হাত দিয়ে সে একদিন স্কুল বানাতে চেয়েছিল, সেই হাতেই সে রক্ত তুলে নিল। কিন্তু গল্পের শেষ এখানে নয়। প্রতিশোধের আগুন যখন প্রায় সব কিছু পুড়িয়ে শেষ করে দিয়েছে, তখন শিলাবতী প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তার আসল উদ্দেশ্যটা আবার খুঁজে পেল। একটা ঘোরের মধ্যে দেশি রাজু যেন তাকে মনে করিয়ে দিল, তাদের লড়াইটা প্রতিশোধের জন্য ছিল না, ছিল মুক্তির জন্য। আর ঠিক তখনই শিলাবতী একটা বড় প্রশ্নের মুখোমুখি হল। তার সম্প্রদায়ের আসল মুক্তি কিসে? এই অপরাধের দুনিয়ায়, নাকি এর বাইরে? আর এরপর শিলাবতী যা করল তা কেউ কল্পনাও করতে পারেনি। সে বুঝল অপরাধ জগতের অংশীদার হয়ে মুক্তি আসবে না, আসল মুক্তি আসবে এই পুরো জগৎটাকেই ধ্বংস করে দিলে। সে খাঁটিদের ডাক দিল গাঁজার ক্ষেত পুড়িয়ে ফেলতে আর সরকারের কাছে বৈধ কাজের অধিকার চাইতে। এই মুহূর্তে শিলাবতী একজন ড্রাগ লর্ড থেকে হয়ে উঠলেন একজন সত্যিকারের বিপ্লবী নেতা। তার লড়াইটা আর অন্য কোনো গ্যাংয়ের বিরুদ্ধে ছিল না, তার লড়াই ছিল সেই সিস্টেমের বিরুদ্ধে যা তাদের প্রজন্মকে দাস বানিয়ে রেখেছিল। তো শিলাবতীর এই পুরো যাত্রাটা এক ভুক্তভোগী থেকে অপরাধী আর তারপর কিংবদন্তি আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা ভালো উদ্দেশ্য কি একটা ভুল পথকে সঠিক প্রমাণ করতে পারে? আর অপরাধের কালি দিয়ে লেখা একটা উত্তরাধিকার কি আদৌ কখনো পুরোপুরি সাদা হতে পারে? ভাবার বিষয়, তাই না?